আজকের ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে কি খাতা সাজাও নাম্বারটা বাড়াও। মানে আমি কি করে ভালো একটা প্রশ্নের উত্তর খাতায় সুন্দর করে সাজিয়ে লিখবো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে সর্বপ্রথম বলে নিই, যারা মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কিন্তু এটা তাদের বোর্ডের পরীক্ষা। আর এই পরীক্ষার খাতা কিন্তু দেখবেন একদম কোয়ালিফাইড এক্সামিনাররা, তারা কিন্তু বিভিন্ন বছর এই খাতা দেখতে দেখতে একটা ভীষণ অভিজ্ঞতা হয়ে গেছে। তারা চায় সবসময় যে খাতাটা আমি দেখতে চাইছি সেটা যেন একটা পরিপাটি একটা খাতা থাকে। তুমি শিক্ষার্থী হিসেবে তোমাকে কি কি করতে হবে এই খাতা সাজাও নাম্বার বাড়াও ক্ষেত্রে, আর কি কি ভুল তোমার করা যাবে না, অর্থাৎ তুমি পরীক্ষা দিতে গিয়ে তোমাকে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে আজকের আমি দুটো টপিকের উপর তোমাদের শেখাবো। একটা হচ্ছে তুমি কি কি করবে, আর একটা হচ্ছে তুমি কি কি ভুল করবে না। এই বিষয়টা আমাদের কিন্তু আজকে শেখার বিষয়। অর্থাৎ আমি পরীক্ষা দিতে গিয়ে খাতায় তুমি কি কি করতে হবে তোমাকে ভালো নাম্বার পেতে গেলে, আর তোমাকে কোন কোন ভুলগুলো তোমাদের হয় সেই ভুলগুলো তোমাদের কিন্তু কি করতে হবে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। বুঝতে পারলে? তাহলে আমরা প্রথমেই আমাদের কি কি করতে হবে সেটা আমরা দেখে নেব। দেখো, প্রত্যেকেই আমরা কিন্তু পরীক্ষায় যাওয়ার সময় একটা 12 ইঞ্চি সাইজের যে লম্বা স্কেল হয়, মানে যেটাকে আমরা বড় স্কেল বলি, ওই স্কেলটা নিয়ে যাবে। স্বচ্ছ স্কেল, অনেকে বিভিন্ন রকম কালার স্কেল নিয়ে যায়, কালার স্কেল নেবে না, স্বচ্ছ নিয়ে যাবে। কারণ অনেক সময় পরীক্ষা কেন্দ্রে আছে যে ওই রং বেরঙের যে স্কেলগুলো থাকে বা স্টিলের যে স্কেলগুলো থাকে সেইগুলো অনেক সময় নট অ্যালাউড করে দেয়, অনেক সময় বিভিন্ন রকম ভাবে হয়। আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে সাদা স্বচ্ছ, মানে যাতে এপার থেকে ওপার দেখা যায়, স্বচ্ছ স্কেল নিয়ে যাওয়ার। কালার স্কেলও নিয়ে যেতে পারো, কিন্তু স্বচ্ছ স্কেল নিয়ে যাওয়ার একটা সুবিধা আছে কি সেটা তোমাদের সামনে আমি বলবো। তোমাদের এই হচ্ছে খাতা। তাহলে তুমি কি কি করবে প্রথমত খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে? প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কি মার্জিন। খাতার মার্জিন, এই মার্জিনটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ তোমার খাতা সাজিয়ে লেখার ক্ষেত্রে। তাহলে মার্জিনটা কি করব? দেখো, আমাদের খাতা হচ্ছে এইটা, ভালো করে বুঝবে। এই খাতার আমাদের প্রথমে বলেছি যে আমাদের খাতায় যে এক্সট্রা লুজ গুলো নেওয়ার জন্য আমাদের একটা ছিদ্র থাকে যেখানে সুতো দিয়ে বাঁধতে হয়। তাহলে সেই ছিদ্রটা ঠিক এই পজিশনে আমাদের প্রায় আমরা লক্ষ্য করছি খাতায় থাকে। তাহলে আমরা যখন খাতাটাকে ভাঁজ করছি, ভালো করে বোঝো, একটা খাতা যখন অনেকগুলো লুজ একসঙ্গে অ্যাটাচ করা থাকে, তখন যখন খাতাগুলো ভাঁজ করব বাঁধার পরে তখন কিন্তু পুরোপুরি খাতাটা ভাঁজ হবে না। এটা ভালো করে বুঝতে হবে, পুরোপুরি খাতা ভাঁজ হবে না, কিছুটা অংশ ওই জায়গাটায় মোড়ানো মতো থাকবে। আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা করব সেটা আমাদের সব থেকে মনোযোগ রাখতে হবে, যে জায়গাটায় ভাঁজ হয়ে যাচ্ছে সেই জায়গাটায় যেন আমার কোনো মতে লেখা না থাকে। কারণ কি, স্যার যখন খাতা দেখবেন তখন যদি ওই লেখাটা আটকে যায় ওই ভাঁজের মধ্যে, তাহলে কিন্তু দুই একটা শব্দ যদি কম পড়ে তাহলে কিন্তু ওখানে একটা নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমাকে ধারণা নিতে হবে এই যে বাঁধার যে জায়গাটা রয়েছে, সুতোর যে জায়গাটা, তারপর থেকে অন্তত পক্ষে 1 ইঞ্চি অথবা তুমি চাইলে 2 আঙুল, ঠিক আছে, 1 ইঞ্চি অথবা 2 আঙুল। আমি 1 ইঞ্চি কেন বললাম? কারণ দেখবে যে স্কেলটা থাকে তোমাদের, সেই স্কেলটা 1 ইঞ্চি স্কেল থাকে চওড়া, সাদা যে স্কেলটা নিয়ে বললাম, সেই স্কেলটা তুমি পেজের এখানে ধরে একটা লম্বা লম্বি স্কেলের বাইরে দিয়ে একটা দাগ টেনে দেবে, এরকম ভাবে লম্বা লম্বি দাগ টানবে। আর কি করবে? মার্জিনটা এরকম হলো, আর একটা এই যে ছিদ্রটা থাকছে সেই ছিদ্রটার নিচ দিয়ে এরকম একটা লম্বা লম্বি খাতা বরাবর দাগ টানবে। এটাই হচ্ছে একটা প্রফেশনাল খাতার মার্জিন কাটা। অনেকে কিন্তু দেখা যায়, আমরা পরীক্ষার খাতায় দেখতে পেয়েছি, খাতা দেখার সময় এই পাশে পেজ ভাঁজ করে দিচ্ছে, এই পাশে পেজ ভাঁজ করে দিচ্ছে, ওই উপর থেকে পেজ ভাঁজ করছে, নিচের থেকে পেজ ভাঁজ করছে। এটা একদমই পরিপাটি একটা মার্জিন নয়। তুমি যথেষ্ট তোমার সময় থাকবে পরীক্ষায়, তুমি চাইলে এই রকম ভাবে মার্জিনটা করবে। তারপরে অনেক জায়গায় আমরা দেখেছি, অনেক আমরা ক্লাসে যেটা শুনেছি যে এই পাশেও নাকি একটা মার্জিন, মানে এই রকম টাইপের একটা মার্জিন
তারা করতে বলে বা বলেন যে এরকম বোথ সাইড মার্জিন এরকম একটা প্রচলিত আছে। আমি বলবো যে না, তোমার এই বোথ সাইড মার্জিন তোমার প্রয়োজন নেই। বোথ সাইড মার্জিন করলে তুমি করতে পারো, আমি বলছি না করতে পারো, বা এটা করলে যে তুমি এক্সট্রা নাম্বার পাবে তা নয়। মার্জিনের জন্য কিন্তু কোনো নাম্বার থাকে না। আবারও তোমাদের বলি, মার্জিন খাতায় মার্জিন কেটেছো বলে যে তুমি নাম্বার এক্সট্রা পাবা তার কোনো, এই ভাবনাটা কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে এই ভাবনা থেকে। মার্জিনের জন্য না, আমি মার্জিনটা কেন কাটি বলতো? মার্জিন কাটার একটাই উদ্দেশ্য হচ্ছে আমার যাতে পেজটা আমি ঠিক করতে পারি যে আমার পেজটা ভাঁজ করলে কতটুকু পেজ বাদ যাবে। যখন একসঙ্গে অনেকগুলো পৃষ্ঠা বাঁধা থাকবে কতটুকু পেজ বাদ যাবে, সেই পেজটা বাদ। আর একটা কি হয় যে আমি লাইনটা সোজা করতে পারছি কিনা। তাহলে বুঝতে পারলাম, তাহলে আমাদের এই সাইডের মার্জিনটা প্রয়োজন আমাদের নেই বললেই চলে। তোমরা করলে করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব তোমার এই পাশের মার্জিনটা একদমই প্রয়োজন নেই। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা যখন এই পাশে লিখবো, আমরা যখন এখান থেকে লিখছি তখন তো একটা দাগ ধরে বা একটা প্যাটার্ন ধরে ধরে আমরা লিখছি, কিন্তু এই পাশে কি করে আমরা স্যার হচ্ছে লাইনটা সমান করব? একটা লাইন সময় এর এলোমেলো এইভাবে তো গেলে হবে না, এটা সমান করব। এই জায়গাটায় তুমি প্রথম লাইনটা যেখানে লিখবা, কিরকম ধরো আমি এখান থেকে শুরু করলাম, শুরু করে এই পজিশনে গিয়ে আমার প্রথম লাইনটা শেষ হলো, তুমি চেষ্টা করবা পরের লাইনটাও এই বরাবর শেষ করার। তখন দেখবা এরকম 3-4টে লাইন লেখার পর দেখবা অটোমেটিক্যালি একটা মার্জিন তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এইভাবে লিখতে হবে। তাহলে আমার খাতায় মার্জিন কাটাটা বুঝে নিলাম, কিভাবে মার্জিন কাটতে হবে। তারপর এবার আমরা 2 নম্বর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দাগ নাম্বার দেওয়া। অর্থাৎ কিভাবে তুমি দাগ নাম্বার দেবে। ধরো আমি একটা, তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে বিভিন্ন বিভাগ নিয়ে আসবে, বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ। ধরো তোমাদের আমরা দেখতে পাচ্ছি যে বিভাগ কয়ের বা বিভাগ ক্ষয়ের 2 দাগের 1-এর প্রশ্নটা তুমি লিখবে। এইটা তোমার খাতা। 2 দাগের 1-এর কি বললাম, 2 দাগের 1-এর, ধরো প্রথম প্রশ্ন হোক, দ্বিতীয় প্রশ্ন হোক, বা মানে যে একটা যেরকম থাকে, আমরা ধরো এখানে প্রশ্ন পেলাম বিভাগ বিভাগ খ বলে এরকম প্রশ্ন থাকে 1 দাগের এ বি সি এরকম ভাবে থাকে, বা ক খ গ থাকে। এইটাকে কিভাবে লিখবো আমাদের পরে দেখো, আমরা এই যে খাতাটা মার্জিন কেটেছি একদম সুন্দরভাবে, এই খাতার ঠিক মাঝখানে প্রথমে আমরা কি লিখবো, বিভাগ খ লিখলাম, এর নিচে একটা আন্ডারলাইন করব, আন্ডারলাইন করলাম। তারপরে দেখো 1 দাগের, আমি ভেবেছি 1 দাগের একটা লিখবো, তাহলে আমার ঠিক এই পাশে দাগ নম্বর হবে 1 দাগ। বুঝতে পারলে? তারপরে এখানে থাকবে এ, তারপরে আমার উত্তরটা থাকবে। অনেকে দেখেছি খাতা লিখতে গিয়ে ধরো এই এ দাগে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা এখানে লিখে দেয়, এই পজিশনে প্রশ্নটা লিখে দেয়। প্রশ্নটা লেখার কোনো দরকার নেই, কারণ যিনি খাতা দেখবেন ওনার কাছে একটি প্রশ্নপত্র থাকবে। তাই তোমার এখানে প্রশ্ন লিখে অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তাই বুঝি না আমি। কারণ তিনি প্রশ্ন খাতায় প্রশ্নপত্রে দেখে তোমার খাতাটা চেক করতে আসছে। তাহলে আমরা কি করব বলতো, আমরা এই দাগ নম্বর এখানে দেবো, সাব দাগ নম্বর মানে এককটা এখানে দেবো, দিয়ে এখানে আমরা শুধু লিখবো এরকম উত্তর বলে একটা কোলন দিয়ে আমরা আন্ডারলাইন করব। তাহলে বুঝতে পারলাম। এবার আমি ধরো সেই প্রশ্নের উত্তর আমি লিখতে চাইছি, এবার আমার তাহলে দাগ নম্বরটা হয়ে গেল। এবার 3 নম্বর যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে কিভাবে উত্তর লিখব। সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এটা, এইবার যে কিভাবে আমি উত্তর লিখব। ধরো আমি যে প্রশ্নটা পেলাম সেই প্রশ্নের আমি দাগ নম্বর বা আবার উপ একক, যেটা আমি যে প্রশ্নের দাগে লিখতে চাইছি সেটার দিকে আমি উত্তর লিখলাম। তারপর আমি কোথা থেকে শুরু করব উত্তরটা, আমি কি এর পর থেকে শুরু করব,
না এখান থেকে শুরু করব, এই বিষয়টা কিন্তু আমাকে দেখতে হবে। তাহলে দেখো, আমরা এই উত্তর লেখার পর আমরা যে মার্জিনটা কেটেছি, সেই মার্জিনটা থেকে 2 আঙুল, একদম মেপে 2 আঙুল অথবা 1 ইঞ্চি গ্যাপ রেখে ঠিক এই পজিশন থেকে আমরা কিন্তু উত্তর লেখা শুরু করব। বুঝতে পারলাম কিরকম? এই পজিশন থেকে এই পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমরা লিখে আবার কিন্তু এই মার্জিনের কাছ থেকে লিখব। মার্জিনের কাছ থেকে এরকম ভাবে আমরা কিন্তু উত্তর লিখব। বুঝতে পারলাম? যদি প্যারা করতে হয়, ধরো প্রশ্ন, আমি এমন একটা প্রশ্নের উত্তর লিখছি, আবার সেখানে প্যারা করার প্রয়োজন রয়েছে, আমরা অনেক সময় প্যারা করি, তাহলে প্যারাটা কিভাবে করব? প্যারাটা করার সময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এখানে আমি 2 আঙুল জায়গা ছেড়েছি, তাই তো? কিন্তু আমি যখন প্যারা করব তখন কিন্তু আমাকে 1 আঙুল জায়গা থাকতে হবে। বুঝতে পারলে? তাহলে এই পজিশন থেকে হবে, মানে 1 আঙুল জায়গা ছেড়ে আমরা কিন্তু লিখবো। বুঝতে পারলাম? তার মানে কি, আমার যেটা মেন প্যারা, মানে আমি যেখান থেকে কোশ্চেন শুরু করেছি সেই জায়গা, আর আমি পরে যতগুলো প্যারা করছি যেন একই স্কেলে না থাকে। বুঝতে পারলে? স্কেলটা কিন্তু চেঞ্জ করতে হবে। ধরো আমি যদি স্কেলটা ধরি, ধরো এখানে ধরলে এই পজিশনে একটা স্কেল হচ্ছে লেখাটা, কিন্তু পরে যদি আমি এইভাবে লেখার যে আমি প্যারাটা বললাম সেটা কিন্তু এই স্কেলে লেখা হচ্ছে। দেখছো দুটো স্কেল আলাদা আলাদা জায়গায় হচ্ছে। এইটাই হচ্ছে কিন্তু একটা পরিপূর্ণ বা পরিপাঠী একটা খাতার উত্তর লেখার প্যাটার্ন। তাহলে এই গেল। এবার আমার দেখা যাচ্ছে আমাদের পরীক্ষায় কিন্তু পার্ট মার্কিং কোশ্চেন আসে। পার্ট মার্কিং আসে না? আমরা এবার 4 নম্বর কি, যে বিভাজন বিভাজন প্রশ্নের উত্তর কিভাবে লিখব। বিভাজন প্রশ্নের উত্তর মানে কি, ধরো অনেক প্রশ্ন আমরা দেখতে পারি, দেখো 2+3 অথবা 2+2+3, 3+2, এরকম ভাবে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আসে। আমরা বিভিন্ন রকম ইতিহাসে প্রশ্ন পাই, ভূগোলে প্রশ্ন পাই, বাংলায় প্রশ্ন পাই। তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে লিখব? তাহলে চলো এবার আসি সেই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখব। খুব সুন্দর ভাবে আমরা উত্তর লিখে আমরা স্যারের কাছ থেকে কিন্তু আমাদের বেস্ট নাম্বারটা কিন্তু আমরা নিতে পারি। তাহলে দেখো, প্রথমেই আমরা যে বিভাগের প্রশ্ন সেই বিভাগটা লিখব, সেই বিভাগের কত দাগ নম্বরের প্রশ্ন হচ্ছে সেটা লিখে, তারপরে ধরো আমার এটা ক দাগে একটা বিভাগীয় প্রশ্ন আছে, আমি ক দাগটা লিখলাম। ক দাগ লিখে তারপরে আমার নিয়ম অনুযায়ী উত্তরটা লিখলাম। এবার আসছে, ধরো আমি 3+2+2 বা এইরকম একটা প্যাটার্নের কোশ্চেন আমি কিভাবে লিখব। আমরা আগে যা জেনেছিলাম, আমরা কি করতাম, আমরা ব্যাস পেয়ে গেছি কোশ্চেন গুলো, আমরা পরপর লিখতে চলে যেতাম। না, এই ভুলটা কিন্তু তোমরা করবে না। তাহলে তোমাদের কোন পদ্ধতিটাকে অবলম্বন করতে হবে যাতে তোমার লেখাটা সেরা হয়। তার জন্য দেখো, তুমি আমাকে প্রথম কত মার্কের কোশ্চেন অ্যাটেন্ড করব? 3 মার্কের কোশ্চেন অ্যাটেন্ড করব। তাহলে আমার নিয়ম অনুযায়ী 1 ইঞ্চি জায়গা ছেড়ে এখান থেকে ধরো আমি শুরু করলাম। এই শুরু করতে করতে ধরো এই পজিশনে আমার শেষ হয়ে গেছে, এখানে আমার একটা ছেদ বা দাঁড়িয়ে আসবে। তারপরে আমার পার্ট আছে কি 2 নম্বর। এই 2 নম্বরে আমি বেশিরভাগ দেখেছি যারা ছাত্রছাত্রীরা তারা কিন্তু লেখে আবার এখান থেকে একটা প্যারা শুরু করে দেয়। একদমই সঠিক করে, তারা যে ভুল করে তা বলছি না, একদমই সঠিক করে, কিন্তু এই লেখার মধ্যে একটা জিনিস আমরা দিয়ে দেবো যার জন্য লেখাটা আরো বেশি সুন্দর লাগবে। সেটা কি, আমরা এই জায়গায় একটা ছোট্ট 4 কোণা বক্স করব। বুঝতে পারলে? এই বক্সটা যখনই আমি করে দেবো তখনই আমার কিন্তু এই কোশ্চেনটাকে মার্ক করে দিল। কেন? যিনি খাতা দেখছেন তিনি সবসময় কিন্তু একটা কথা বলি, তোমার লেখার উপর গুরুত্ব করে, তোমার লেখার উপর ভিত্তি করে তোমাকে নাম্বার দেবে। মানে তুমি প্রশ্নের উত্তরটা কিভাবে সাজিয়েছো, তোমার লেখাটা কত সুন্দর সাজানো হয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু তোমার নাম্বারটা আসে। আবারও আমি বলছি, যখনই পার্ট মার্কিং কোনো কোশ্চেন আসবে তখনই সেটা কি করবে, তোমরা আলাদা প্রত্যেকটা প্রশ্নের সামনে এরকম করে ছোট একটা স্কোয়ার ডিজাইন করবে,
অন্য কোনো ডিজাইন করবে না, কোনো স্টার মারবে না, কোনো এরকম ক্রস করবে না, কিচ্ছু না, শুধু স্কোয়ার করবে। কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আমাদের অনেক সময় নাম্বার ক্যারি করার ক্ষেত্রেও কাজ করে। বুঝতে পারলে? তাহলে তাহলে আমরা কি করলাম, ধরো আবার 2 নম্বর আছে, তার মানে আবার একটা স্কোয়ার করব, স্কোয়ার করে কিন্তু আবার 2 নম্বরের কোশ্চেনটা লিখবো। বুঝাতে পারলাম? তাহলে কিভাবে আমরা লিখবো, কেন আমার মানে পরীক্ষক আমার খাতায় নাম্বার দেবে, তার তো কিছু একটা কারণ থাকবে, তাই না? আমরা ভালো জিনিস দেখলে সবসময় প্রত্যেকেরই সেই জিনিসটা দেখতে ইচ্ছা করে, ভালো সর্বকালের জন্যই ভালো, তাই না? ওই জন্য দেখো আজকের ক্লাসটাই বলেছি খাতা সাজাও, নাম্বার বাড়াও। দেখো আমরা প্রত্যেকেই পরীক্ষা দিই, এই ছোট্ট খাটো জিনিসগুলো আমরা কিন্তু খেয়াল রাখি না, রাখি কি? আমরা উত্তর লেখার সময় সামান্য সামান্য জিনিসগুলো কিন্তু খেয়াল রাখি না। তাহলে এই গেল নম্বর বিভাজন যদি থাকে, তাহলে সেইভাবে কিভাবে সেই প্রশ্নের উত্তর লিখব। এরপরে আসি সব থেকে গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইতিহাস ভূগোল, যারা সায়েন্স অর্থাৎ ইতিহাস ভূগোল এবং যারা বিজ্ঞানের প্রশ্ন লিখবে, সব থেকে বেশি নাম্বার ক্যারি করবে যে জিনিসটা, যদি তোমাদেরকে জানতে চাওয়া নাও হয় তাও তুমি সেই জিনিসটা ইনক্লুড করবে, সেটা হচ্ছে কি, কোন কোট, কোন কোড বা কোটেশন, কোন কোড বা কোটেশন আমি কিভাবে দেব লেখার মধ্যে। ধরো আমি আবারও যদি বলি তোমাদের সামনে যে এইভাবে উত্তর লেখার সময় আমি এই কথাটাকে বলি, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, ঝুলিয়ে লেখো, ঝুলিয়ে। মানে কিরকম জিনিসটা, দেখবা তোমরা বিভিন্ন রকম সহায়িকা বই বা রেফারেন্স বইয়ে এইভাবে লেখা থাকে। কিরকম, ধরো আমি একটা প্রশ্নের উত্তর লিখছি, যেভাবে ফরম্যাট বলেছি তোমাদের আগের একটু আগে, সেইভাবে লিখবে। লিখতে লিখতে তোমার মনে হলো এই পজিশনে গিয়ে একটা কোড দিতে হবে, যে কোডটা তোমার হচ্ছে সব থেকে বেশি নাম্বার, তুমি ভাবছো এই কোডটা দিলে হয়তো অ্যান্সারটা আরো পরিপূর্ণ হবে, পরিপাটি হবে। সেই কোডটা তোমরা কি করো, ভুল করো যে এর পরে দেবে না, ঠিক দুই দিক থেকে সমান জায়গা রেখে ঠিক এই পজিশনে কোডটাকে রাখবে। বুঝতে পারলে? এবং সেটা সিঙ্গেল কোট হতে পারে বা ডবল কোটেশন হতে পারে, সেটা তোমার লেখার উপর ভিত্তি করে তুমি কিভাবে কোডটা তুলছো। কিন্তু লেখাটা কোথায় থাকবে, কোডটা ঠিক খাতার মাঝখানে। তুমি হয়তো চাইছো যে এই লেখাটার পরে, ধরো তুমি এমন একটা জায়গায় লিখেছো, ধরো এখানে হয় বলে শব্দটা লিখেছো, লেখার পরে হয়তো তুমি চাইছো কোডটা দিতে, তুমি তাহলে হয়ের পরে একটা হাইফেন দেবে, এরকম লম্বা হয়ের পরে একটা হাইফেন দিয়ে তুমি টোটাল কোডটাকে এখানে লিখে দাও। লিখে দেওয়ার পর তুমি আবার কোডের পরে যদি তোমার অ্যান্সার থাকে, তুমি আবার এখান থেকে শুরু করো, এখান থেকে অ্যান্সার লেখা শুরু করো। এবার এইভাবে কিন্তু আমাদের কোটেশন গুলোকে অ্যান্সারে ইনক্লুড করতে হবে। বুঝতে পারলে? এবং এছাড়া বলি, এই কোটেশন যখন ইনক্লুড করবে, তুমি সবসময় এই কোটেশনের তলায় আন্ডারলাইন করে দেবে, কোটেশনটাকে একটু আন্ডারলাইন করে দেবে। তার মানে তুমি এটা বোঝাতে চাইছো পরীক্ষককে, যিনি খাতা দেখবে, যে আমি আমার এই লেখার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে এইটা। আপনি এটা একটু বিশেষ করে গুরুত্ব দিয়ে দেখবেন, তখন কিন্তু এই সব নাম্বারগুলো এই এই লেখাগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় নাম্বার পাইয়ে দিতে অনেকাংশে এগিয়ে রাখবে। তাহলে বুঝতে পারলাম। নেক্সট আসবে কিন্তু আমরা পরবর্তী যে ধাপটা শিখবো, সেটা হচ্ছে কি, প্রশ্ন শেষ করার নিয়ম। প্রশ্ন শেষ করার নিয়ম। আমরা অনেক খাতায় দেখেছি অ্যান্সার লিখছে, উত্তর লিখছে, না সরি, এটা প্রশ্ন বললে তোমরা হয়তো অনেকটা অন্যরকম করতে পারো, এটা উত্তর লেখো। উত্তর শেষ করার নিয়ম আমরা অনেক জায়গায় দেখেছি যে অনেক ছাত্রছাত্রী প্রশ্ন লেখে, প্রশ্নের উত্তর লিখছে, কিন্তু প্রশ্ন এই উত্তরটা শেষ করছে না, যেন মনে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আরো কোনো জায়গায় থাকতে পারে এরকম। তাহলে সেটা কিভাবে লিখবো আমরা, দেখো সব থেকে এটাও একটা আমাদের খাতা সাজানোর ক্ষেত্রে পরিপূর্ণ। আমরা এইভাবে যে উত্তর লেখার সময় আমাদের, ধরো সাপোজ এই জায়গায় গিয়ে উত্তরটা শেষ হয়ে গেছে, আমরা জাস্ট এখানেই ছেড়ে দিই, আমরা এখানেই ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমি হয়তো আবার এখানে খ দাগ বলে উত্তর লিখছি, লিখি না? এটা করবে না। এখানে তুমি একটা প্রশ্ন, যে উত্তরটা যেখানে শেষ হয়েছে তার একটা মার্ক করবে। তুমি সিম্পলি এরকম ভাবে একটা এরকম একটা দিয়ে দিতে পারো,
তুমি চাইলে এখানে একটা ক্রস দিতে পারো, তার মানে অথবা তুমি চাইলে এরকম মাঝখানে শুধু একটা দাগ দিতে পারো। তার মানে কি এটাকে বলা হয় এন্ড লাইন। কি বলা হয় এটাকে? এন্ড লাইন। তুমি প্রত্যেকটা প্রশ্নের শেষে যদি মানে প্রশ্নের উত্তরের শেষে তুমি যদি মনে করো উত্তরটা এখানে শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু এই জায়গাটা কি দিতে হবে তোমাকে? একটা এন্ড লাইন দিতে হবে, যে এর পরে আর উত্তর নেই। বুঝাতে পারলাম? তাহলে উত্তর শেষ করার যে সঠিক যে নিয়ম। পরে যেটা শিখতে হবে 7 নম্বর, যেটা হচ্ছে কি উত্তর কোথা থেকে শুরু করব। এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, উত্তর কোথা থেকে শুরু করব, তাই না? দেখো, সব থেকে আমাদের মাথায় যখন আমরা পরীক্ষা দিতে যাই, পরীক্ষার হলে যখন আমরা ঢুকি, প্রত্যেকের মাথায় ঢোকার আগে একটা থাকে, কি প্রশ্ন আসবে, পারবো তো আদৌ? মনে একটা ভয় ভয় কাজ করে, করে না? প্রত্যেকের একটা মনে হয় যেন সেই আমি একটা কোনো একটা দণ্ডনীয় অপরাধ করেছি, সেই অপরাধের সাজা আমাকে শোনানো হবে, আমি সেই কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। এইরকম পজিশনে আমরা কিন্তু অনেক সময় ভুল করে ফেলি প্রশ্ন পাওয়ার সময়। আমরা কিন্তু উত্তর কোথা থেকে শুরু করবো এই জিনিসটা বুঝতে পারি না। আমরা অনেক খাতা দেখেছি হ্যাবাজাক লেখা থাকে। হ্যাবাজাক লেখা থাকে মানে এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা। এইরকম লিখবে না। তাহলে কি রকম লিখবে? এবার তা একটা সাজিয়ে গুছিয়ে লিখবে। এবার মাথায় প্রশ্ন হতে পারে যে স্যার আমার তো বিভাগ ক থেকে দুটো মনে হচ্ছে, বিভাগ খ থেকে দুটো মনে হচ্ছে, তারপর বিভাগ গ থেকে মনে হচ্ছে, তারপর মনে হলো না বিভাগ ক থেকে আরেকটা মনে পড়েছে। পড়ুক, এইভাবেই তুমি লেখো, এতে কোনো বাধা নেই। কিন্তু সবসময় লেখার সময় কি করবা? বিভাগটা লিখবা। ঠিক আছে? ভালো করে বোঝো, বিভাগটা লিখবা। বিভাগটা লেখার পর তারপরে কিন্তু দাগ নম্বর লিখবা। ধরো বিভাগ খ লিখলে, তারপর আবার তোমার মনে হলো বিভাগ ক লিখবে, লেখো। কিন্তু যখনই লিখবে দাগ নাম্বারটা সঠিক থাকে যেন। বুঝতে পারলে? এর জন্য তোমার নাম্বার কোনো কাটা যাবে না। স্যার কিন্তু যিনি খাতা দেখবেন তিনি এই বিভাগে বিভাগে গিয়ে প্রশ্নগুলো দেখে আসবে। বুঝতে পারলে? এছাড়া আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মনে রাখবে, আমাদের প্রায় শিক্ষার্থীর যেটা হয়, আমরা লিখতে লিখতে ভুলে যাই। ভুলে যাওয়ার পর আমি পরের লাইন, আমি ধরো 2 লাইন লিখেছি, লিখে যাওয়ার পর হঠাৎ করে ভুলে গেছি। ভুলে যাওয়ার পর মনে পড়ছে না, মনে পড়ছে না, আবার মনে পড়ছে না, এরকম বেশ খানিকটা সময় কাটিয়ে নিয়ে মনেই পড়লো না। তখন আমরা কি করি? আবার একটা পরের থেকে 4-5টা লাইন পর থেকে লেখা শুরু করে দিই। তাহলে ধরো আমি লেখা শুরু করেছি, লেখা শুরু করতে করতে এই পজিশনে গিয়ে আমার কি হচ্ছে? আর মনেই পড়ছে না। আমি চেষ্টা করছি, মনেই পড়ছে না। আমি লেখা থামিয়ে বসে থাকবো? নিশ্চয় থাকবো না। তাহলে এই পজিশনটাই আমার কি? তারপরে আমি এখান থেকে আবার লেখা শুরু করেছি, হঠাৎ করে দেখা যাচ্ছে এরপরে এটা ধরো এ দাগের প্রশ্ন, বি দাগের প্রশ্ন, সি দাগের প্রশ্ন লিখছি, তখন হঠাৎ করে মনে হচ্ছে তাই তো এখন তো আমার মনে পড়েছে এই জায়গাটা একটা কোড দেওয়ার কথা ছিল, এই জায়গাটা কোটেশন লাগানোর কথা ছিল, বা এই জায়গায় একটা গুরুত্ব, এমন একটা তথ্য তোমার মনে পড়েছে যে তথ্যটা এইটাই দিলে আনসারটা আরো সুন্দর লাগছে। তখন তুমি কি করবে? তোমার তো এখানে জায়গা নেই। এর একটা পদ্ধতি আছে, আর এই পদ্ধতিটা একদম সেরা সেরা পদ্ধতি। এর আগে কোনোদিন তোমরা এই পদ্ধতি খুঁজে পাওনি। কেন খাতা সাজিয়ে নাম্বার পাওয়া যায়, এটাও তার একটা মানে মাস্টার স্ট্রোক, একটা স্ট্রোক। কি করবে? এই জায়গাটায় তুমি একটা মার্ক করবে, স্টার। এই জায়গাটায় তুমি কি করবে? স্টার করবে। স্টার করে এই জায়গাটায় তুমি ধরো প্রত্যেকটা পৃষ্ঠার পেজ নাম্বার দিচ্ছ, মার্জিন যখন করছো পেজ নাম্বার দিচ্ছ, তখন তুমি এই জায়গাটায় ধরো এইটা পেজ নাম্বার, ধরো এখানে তুমি পেজ নাম্বার বসাবে, পেজ নাম্বার 4 ধরো সাপোজ বললাম, তুমি এখানে স্টার মেরে পেজ নাম্বার 4 লিখে রাখলে। বুঝতে পারলে? পেজ নাম্বার 4 স্টার মেরে পেজ নাম্বার 4 দিয়ে দিলে, পুরো লেখাটা লেখার জায়গা নেই, কিন্তু এইটুকু লেখার জায়গা থাকে। একটু ফাঁকা ফাঁকা করে লিখলে এইটুকু লেখার জায়গা থাকে। তার মানে ধরো পরীক্ষক এই লেখাটা চেক করছে, চেক করতে করতে এখানে স্টার দেখে দেখা যাচ্ছে পেজ নাম্বার 4, এটা হয়তো পেজ নাম্বার 3 তে আছে, ধরো পেজ নাম্বার 4, তখন পরীক্ষক কিন্তু এই পরের প্রশ্নগুলো চেক না করে ডাইরেক্ট পেজ নাম্বার 4 এ চলে যাবে। পেজ নাম্বার 4 এ গিয়ে তুমি কি করবে? ধরো পেজ নাম্বার 4টাই কিভাবে লিখবে?
এটা ধরো পেজ নাম্বার 4, তুমি এখানে প্রথম স্টার করবে, স্টার করে লিখবে এ দিয়ে তুমি তোমার কোটেশনটা তুলে দিলে বা তোমার লেখাটা তুলে দিলে। তাহলে পরীক্ষক কি করবে, এই যে স্টার মারা পেজ নাম্বার 4-এতে গিয়ে এইটুকু পড়ে এসে আবার এখান থেকে পড়া শুরু করবে। বুঝতে পারলে? একটা মাস্টার স্ট্রোক, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এর জন্য কিন্তু আমরা অনেক সময় কম নাম্বার পেয়ে যাই, কারণ আমরা লিখতে লিখতে অনেক জিনিস ভুলে যাই, কিন্তু পরবর্তীতে সেটা লেখার জায়গা থাকে না বলে আমরা লিখতেই পারি না। কিন্তু আজকে নতুন জিনিস করলে তোমার লেখার একটা জায়গা করে দিলাম। বুঝতে পারলে তাহলে কিভাবে লিখলে? তাহলে এই গেল হচ্ছে আমার কি বলতো, খাতা সুন্দর সাজিয়ে কি করে আমি ভালো নম্বরটা পাবো। এবার আসি, অর্থাৎ এইগুলো তো তোমার করতে হবে, আর তুমি কি কি ভুল করবে না খাতা লেখার সময়, সব থেকে মাস্টার স্ট্রোক জিনিস এই জিনিসটা। তুমি এলোমেলো করলেও কিন্তু তুমি নাম্বার পাবে, কিন্তু তোমার কোন কোন জিনিস খাতায় ভুল করা যাবে না, যে ভুলগুলো করলে কিন্তু তোমার নাম্বার অনেকাংশে কমে যাবে। কি কি ভুল? প্রথম ভুল হচ্ছে, আমি কোনো প্রশ্নের উত্তর লেখার সময় আমাকে নজর রাখতে হবে, ধরো আমি এখান থেকে শুরু করেছি, শুরু করে সেই উত্তরটা খাতার 85 অংশ পূর্ণ হয়ে গেছে। কত অংশ? 85, মানে আমি এই পৃষ্ঠাটায় লিখছি। প্রথম ভুল যেটা করব না আমরা, এই পৃষ্ঠাটায় আমরা লিখতে লিখতে দেখা যাচ্ছে এই পৃষ্ঠার উত্তরটা এই পজিশনে চলে এসছে, মানে খাতার 85% পেজ লেখা হয়ে গেছে। তুমি ভুলেও এই পজিশন থেকে দ্বিতীয় প্রশ্ন উত্তর শুরু করবে না, তুমি নেক্সট পেজে গিয়ে দ্বিতীয় প্রশ্নের উত্তর শুরু করবে। এটা কিন্তু প্রথম, এটা আমরা কিন্তু এই পজিশনে করবে না। আবারও বলে দিই কেন। আমি একটা সাপোজ উদাহরণ দিই, ধরো একটা ইতিহাসের প্রশ্ন লিখছো, ইতিহাসের প্রশ্ন হয়তো এমন একটা স্টাইলে এসে ভূমিকা, ভূমিকা এখানে অর্ধেক ধরেছে, পরের পৃষ্ঠায় গিয়ে অর্ধেক ধরেছে, দেখতে ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না, পড়তেও ইচ্ছা করবে না। ভূমিকা মানে একটা জায়গায় রাখতে হবে, তাই না? ভূমিকা মানে একটা, ধরো তুমি একটা সাপোজ একটা পয়েন্ট দিয়ে শুরু করতে চাইছো, যে পয়েন্টে তুমি এখানে লিখেছো ছবি আঁকছো অন্য পাতায়, ভালো লাগবে কি? ছবিটা তো ওখানেই দরকার। আমি ছবি দেখে দেখে তো আমি যে প্রশ্নটা পড়বো, উত্তরটা পড়বো, তার মানে ভুলটা করা যাবে না। তাহলে বোঝা গেল। নেক্সট, যে প্রশ্নের উত্তরে ছবি আঁকতে বলেছে সেটা তো আঁকবই, আর যে প্রশ্নের উত্তরে ছবি আঁকতে বলেনি তারও ছবি আঁকবো। এই ভুলটা কিন্তু করবে না। বুঝতে পেরেছো? বিশেষ করে কোন কোন সাবজেক্ট বলে দিই, ভূগোল, লাইফ সায়েন্স, এই দুই সাবজেক্টের প্রশ্নের উত্তর লেখার সময় ছবি তুমি আঁকবেই, ছবি আঁকবেই। প্রশ্নের লেখা যদি থাকে চিত্র সহ বর্ণনা করো, তাহলে তো তোমাকে আঁকতে হচ্ছেই। আর যদি চিত্র সহ বর্ণনা না থাকে তবুও তুমি ছবি আঁকবে। ছবি আঁকলে তোমার কিন্তু একটু বেশি নাম্বার পাওয়ার জায়গায় তুমি এগিয়ে থাকছো এবং খাতাটা কিন্তু পরিপাটি হচ্ছে। তাহলে এই ভুল, আমরা ছবি না এঁকে বাড়ি আসবো না। 3 নম্বর, যে ভুলটা আমাদের অনেক ছাত্রছাত্রীর প্রশ্ন আসে যে স্যার আমি তো ছবি আঁকতে ভালো পারি না, আমার ছবিগুলো একটু টেরা বেঁকা হয়ে যায়, তাই না, আমার ছবি পরিষ্কার হয় না। ওই পরীক্ষক তোমার ছবি আঁকার জন্য নাম্বার দিচ্ছে না, তুমি ছবি আঁকার জন্য অ্যাওয়ার্ড পাচ্ছ না যে ওখানে তোমার সুন্দর ছবি আঁকতে হবে। তুমি ছবিটার জাস্ট ডিজাইন ডায়াগ্রামটা তুলবে, ডায়াগ্রামটা তুলবে, সেই ডায়াগ্রাম থেকে ধরো এসছে নেফ্রনের একটা ছবি, আমার দরকার নেই অরিজিনাল নেফ্রনের মতো ছবি আঁকার, কারণ আমি আর্টিস্ট নয়। যারা ছবি আঁকা আর্টিস্ট তারা আঁকতে পারে। আমি জাস্ট নেফ্রনের ডায়াগ্রাম তুলে দিলাম যে নেফ্রনের এই জিনিস থাকে। যেমন শৈলক্ষেপ বৃষ্টিপাত ভূগোলের, আমি বৃষ্টিপাতের ডিজাইন দরকার নেই, জলের অত ভালো ডিজাইন পাহাড় আঁকতেই পারলাম না, দরকার নেই, মেঘ সুন্দর নেই, আমি জাস্ট একটা ডিজাইন করে দেখলাম এইরকম, যাতে আমি যে উত্তরটা লিখছি সেই উত্তরটার সঙ্গে কি থাকে, একটা সামঞ্জস্য বা একটা মানানসই ছবি থাকে। এবার এই জায়গায় আমি স্পেশালি রেকমেন্ড করব তোমরা 8B, 8B পেন্সিল দিয়ে ছবিটা আঁকবে। 8B পেন্সিলটা একটু মোটা আর একটু কালো, 8Bটা, একটা 8B পেন্সিল কিনে নেবে, ভূগোল এবং জীবন বিজ্ঞানের যাবতীয় ছবি সব 8B দিয়ে আঁকবে। বুঝতে পারলে? এই গেল। তাহলে এইসব ভুলগুলো আমরা করব না, এই ভুলগুলো আমরা শুধরে নেব। আর সব থেকে বড় যে জিনিসটা লাস্ট যেটা বলতে হয়, সবার মনে ভয় থাকে যে আমি ভুল লিখে ফেলেছি, আমি
কাটাকাটি কি করে করব, তাই না? আমি ধরো এখানে লেখার দরকার ধরো রসায়ন, রসায়ন, কিন্তু আমি মানে বানানটা কি লিখেছি, রয়াসন হয়ে গেছে। লিখবো কি রসায়ন, কিন্তু বানান লিখে ফেলেছি রয়াসন। আর কাটা এই যে এইভাবে এইভাবে তোমরা কিন্তু কাটবে না, এইভাবে কাটবে না। তাহলে কাটবো কিভাবে? ধরো রয়াসন ছিল, আমি কাটবো জাস্ট এভাবে, আর কিছু না দি, তারপরে আমি যেটা বানান সেটা লিখে দেবো রসায়ন, এইভাবে লিখবো। কাটাকাটিটা কিন্তু ভাইটালি আমাদের মাথায় রাখতে হবে। এই আসলো নেক্সট। এরপরে আমরা কি করব, কোন কালি দিয়ে স্যার পরীক্ষা প্রশ্ন লিখবো, কোন কালি, নীল কালি দিয়ে পেনে পরীক্ষা দেবো না কালো কালি দিয়ে পরীক্ষা দেবো? অনেকে বলে যে, আমি শুনেছি যে তোমরা নীল কালি দিয়ে লিখো, কালো কালি ব্যবহার করো না, কালো কালি কাটাকাটি করলে দেখতে খারাপ লাগে। এটা একদমই ভুল তথ্য। আমি মনে করি তোমরা আজকের এই ক্লাসটা শেষ করার পর তোমরা একটু সময় করে 7 থেকে 8টা লাইন কালো কালি অথবা নীল কালি, একই লাইন ভালো করে বুঝবে। এই ক্লাসটা শেষে তোমরা 7খানা লাইন, কমপক্ষে 7খানা লাইন কালো কালি দিয়ে, আবার ওই 7খানা লাইন নীল কালি দিয়ে লিখবে। লিখে যে লেখাটি তোমার পছন্দ হচ্ছে, মানে যে কালি দিয়ে লেখা প্যাসেজটি, উত্তরটি তোমার পছন্দ হচ্ছে, তুমি সেই কালি দিয়ে লেখো। পরীক্ষক বা আমাদের বোর্ড কিন্তু বলেনি যে নীল কালি দিয়ে লিখতে হবে বা কালো কালি দিয়ে। আমরা অনেক দেখেছি অনেক ছেলে মেয়ের কালো কালি দিয়ে লিখলে তার হাতের লেখা সুন্দর লাগে, আর অনেক ছেলে মেয়ের ঠিক উল্টোটা, নীল কালি দিয়ে লিখলে তার হাতের লেখা শুরু করে। তার জন্য তুমি আজকে বাড়িতে গিয়ে একটা প্র্যাকটিস করবে, কোন কালি দিয়ে লিখলে তোমার হাতের লেখাটা সুন্দর লাগছে সেটি। বুঝতে পারলে? এবার এখান থেকে কোট করি, যে কালি দিয়ে উত্তর লিখবে তার অপোজিট কালি দিয়ে পয়েন্ট গুলো করবে। বুঝতে পেরেছো? যে কালি দিয়ে উত্তর লিখবে তার অপোজিট কালি দিয়ে পয়েন্ট করবে। ধরো সাপোজ কেউ কালো কালি দিয়ে উত্তর লিখছে, তাহলে সে নীল কালি দিয়ে পয়েন্ট গুলো করবে, কোটেশন গুলো নীল কালি দিয়ে করবে, কোনো শব্দের আন্ডারলাইন করতে গেলে নীল কালি দিয়ে করবে, মানে অপোজিট কালি আসবে। বুঝতে পারলে? মানে কালি নিয়ে কোনো বিভাজিত নেই, তুমি নীল আর কালো দুটো ইউজ করো তোমার পছন্দ মতো ভাবে। তাহলে বুঝতে পারলাম, তাহলে এই কালি নিয়ে কোনো সংশয় নেই। এবার আসছে আমাদের লাস্ট, যেটা হচ্ছে আমাদের যখন পরীক্ষা প্রায় শেষের দিকে চলে আসছে, আমাদের 3 ঘন্টার সময় বা যার যে পরীক্ষা যে সময়টা লাগে, সেই সময়টা কিছুটা আগে দেখবে আমাদের একটা ওয়ার্নিং বেল পড়ে। ওয়ার্নিং বেল মনে পড়ে? ওয়ার্নিং বেল পড়ে। তাহলে সেই ওয়ার্নিং বেলের সময় তোমাকে কি কি ভুল করা যাবে না, আমাদের ওই টাইমে আমরা কিন্তু ভীষণ তাড়াহুড়ো করি, তাড়াহুড়ো করাতে আমাদের অনেক ভুল হয়ে যায়। সেই ভুলগুলো কি, আমরা সেই টাইমে লাস্ট এপিসোডে আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে যে আমি যে উত্তরটা লিখলাম বা আমি যে খাতাটা সাজালাম, সেই খাতাটা পর পর সাজানো আছে কিনা। আমি ধরো আমি 5টা লুজ শিট দিয়েছি, 5টা লুজ শিটের পেজ নাম্বার পর পর আছে কিনা। বুঝতে পারলে? কারণ 15 মিনিট আগে তোমার যারা স্কুলের ইনভিজিলেটর থাকবে, মানে যারা গার্ড থাকবে, তোমাকে বারবার বলবে খাতা বেঁধে নিয়ে লেখো, খাতা বেঁধে নিয়ে লেখো। এই খাতা বাঁধার সময় তোমার কিন্তু পেজ নাম্বার গুলো ঠিকঠাক রাখতে হবে। বুঝতে পারলে? উল্টো পাল্টা যেন পেজ দেওয়া হয়ে যায়। এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরের দাগ নম্বর সঠিক করেছো কিনা সেটাও কিন্তু দেখে নেবে। মাস্ট। আমরা অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে দাগ নম্বর দিতে ভুলে যাই। যদি কোনো প্রশ্নের দাগ নম্বর মিস হয়ে যায় তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। তুমি উত্তর খুব সুন্দর লিখেছো কিন্তু দাগ নম্বরটা ভুল করে ফেলেছো, নাম্বার কিন্তু 0। বুঝতে পারলে? তাহলে আমাদের লাস্ট মুহূর্তে যেটা করতে হবে, আমাদের দাগ নম্বর দেখতে হবে, প্রত্যেকটা প্রশ্ন আমি অ্যাটেন্ড করেছি কিনা সেটা দেখে নিতে হবে, এবং আমার যে লুজ শিট যেগুলো আছে সেগুলো যেন পরপর সাজানো থাকে। এটা গেল। আর একটা লাস্ট যেটা আমি এই ক্লাসের শেষে যেটা ইনক্লুড করব, অনেক শিক্ষার্থী একটু নিজেরা একটু এই চিন্তা নিয়ে তারা পরীক্ষা দেয় যে আমার কাছে তো এখনো অনেক সময় আছে, আমার তো এক দাগে 5টা প্রশ্ন লিখতে বলেছিল, এখানে তো 8টা প্রশ্ন আছে, আমার কাছে এখনো সময় আছে, চলো আরো 3টে পিছনে লিখে দিই। এটা লেখে অনেকে, আমি দেখেছি, আমি খাতা দেখার সময় অনেকে দেখেছি যে 5টা লিখতে বলেছে, তারা 8টাই লিখে রেখে দিয়েছে। ওই আর 3টে লিখেছে বলে কি নাম্বার পাবে না কিন্তু তোমরা, ওই 3টে দেখবেই না। প্রথমে যদি 5টা পেয়ে যাই
তাহলে কিন্তু পরে তুমি 3টে কি লিখেছো সেটা কিন্তু আর দেখবেই না খাতা, কারণ প্রথম 5টা থেকে তোমাকে নাম্বার দিয়ে দেবে। তাই অযথা এই চিন্তা মাথায় নেবেই না যে আমি সময় পেলে আমি বাকি প্রশ্নগুলো লিখবো। তোমার প্রয়োজনই নেই, তোমাকে বোর্ড বলেনি তুমি বাকি প্রশ্নগুলো লেখো। বোর্ড বলেছে তুমি এই প্রশ্ন কটাই লেখো, এতেই তোমার নাম্বারটা দেব। বুঝতে পারলে? তাহলে তাহলে আমরা কি করে খাতা সাজিয়ে নাম্বারটা অন্যের থেকে বেশি নিতে পারি? আমাদের লক্ষ্য থাকবে আমি খাতাটাকে সম্পূর্ণ সুন্দর পরিপাটি করে আমি শিক্ষক মহাশয়ের কাছে পাঠাবো, যাতে শিক্ষক মহাশয় এক দেখাতেই আমার লেখাটাকে পছন্দ করে ফেলে এবং আমার লেখাগুলো কি করে মন দিয়ে পড়ে। বুঝতে পারলে? এবং আমি আমি নিশ্চিত যদি তোমরা এই ক্লাসটাকে একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তুমি যা নাম্বার পেতে মাধ্যমিকে তার থেকে অনেক বেশি নাম্বার তুমি কিন্তু পরীক্ষায় পাচ্ছ, এটা 100% শিওর। পরবর্তীতে আমাকে জানিও।